নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা দ্য ডিজাইন পডকাস্টে যাকে অতিথি হিসাবে এনেছি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিল্পী। আগে আপনাদের ছোট্ট করে তার কাজের যে পরিধি রয়েছে, সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের আলোচনা অনেকটা সহজ হয় আগের মতো। আমরা যখন কোনো মুভি দেখি, কোনো একটি নির্দিষ্ট টাইমলাইনের, ধরুন সেটা 1800 সালের টাইমলাইনে লেখা কোনো একটা মুভি, এবার সেটা পুরো তৈরি হয় অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়ে। কেউ অভিনয় করছেন, কেউ ক্যামেরা করছেন, কেউ সেটাকে ডিজাইন করছেন, কেউ আবার পোশাক যে যে ক্লথ হয় সেগুলো করছেন, কেউ মেকআপ আর্টিস্ট। এবার সেই সময়ের চরিত্রগুলো কেমন পোশাক পরছেন বা কেমন তার লোকেশন ছিল, সেই কেমন দেখতে লাগতো, সবই কিন্তু একজন ডিরেক্টরের তার নির্দিষ্ট যে ভিশন থাকে সেই ভিশনের মধ্যে তার সেট করা থাকে। এবার এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলোকে বোঝাবো কিভাবে? তাই এই ডিরেক্টরের ভিশনকে যিনি সবার সামনে ভিজুয়ালি আনেন, মানে যদি বলি ডাইরেক্টরের যে ভাবনা থাকে, তার প্রথম রূপ দেয় অনিকেত। স্টোরি বোর্ড, কনসেপ্ট আর্ট, ক্যারেক্টার এবং ক্লথ ডিজাইন যেগুলো থাকে সেগুলো, সেট ডিজাইন, প্রপ ডিজাইন, এই সমস্ত কিছু নিয়ে তিনি কাজ করেন। এবার অ্যাকচুয়ালি যদি বলা যায়, তাহলে একটা একটা মুভি বানাবার যে পিছনে যে ভিজুয়াল যে ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাকে তিনি ক্রিয়েট করে দেন। অনিকেতের যে বড় হওয়া, অনিকেত আমাদের আমাদের কলকাতার ছেলে, বড় হওয়া নর্থ কলকাতায়, কর্মসূত্রে তিনি থাকেন মুম্বাইয়ে। কিন্তু অনিকেতকে যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন না সে কলকাতায় থাকে নাকি মুম্বাইয়ে। অনিকেত আমাদের থেকেও বেশি বাঙালি। ইন্ডাস্ট্রির এমন কোনো হাউস নেই যে তার সাথে কাজ করেনি, সেটা ইয়াসরাজ ফিল্মস হোক, ধর্মা প্রোডাকশন, ভনসালি প্রোডাকশন, আর বাকি নামগুলো অনিকেতের কাছ থেকে জেনে নেব। আর আর্টের যদি প্রশংসার কথাবার্তা বলি, তার আর্টের প্রশংসা পেয়েছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ থেকে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন পর্যন্ত। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লাইড আর্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট আবার পাওয়া অনিকেতের এটা একটা দিক। অনিকেত একজন প্রতিবাদী আর্টিস্ট এবং কন্ট্রোভার্সিয়াল, তাই তার আর্টে নারীর গুরুত্ব অনেক বেশি পেয়েছে, সেটা তার কাজ দেখলেই বোঝা যায়। আমরা আজ সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। মুম্বাই থেকে সরাসরি আমাদের সাথে আছেন অনিকেত মিত্র। নমস্কার। নমস্কার, নমস্কার। থ্যাংক অনেক ইউ। দিন পর, মানে অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে কানেক্ট করার। হ্যাঁ, আমি আমি বেসিক একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলাম যে অনিকেত কি করে। এবার অনিকেত হচ্ছে যে যিনি ডিরেক্টর থাকেন, তার একদম ওটাকে কি বলে, ওনার যে প্রথম যে ভাবনা থাকে তার রূপটা হুম, অনিকেত দেয়। তার মাথায় যে স্বপ্ন থাকে, তার যে ভাবনা থাকে, তার রূপটা দেয়। হুম। এটা তো আমি আমার ভাষায় একদম বলার চেষ্টা করলাম। আমি তোমার কাছ থেকে তোমার কাজের, তুমি যে এখন বর্তমানে যে কাজটা করছো, সেটা যদি সহজ ভাষায় একটু বোঝাবার চেষ্টা করো কি করা হয়, তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারবে পুরো ব্যাপারটা কিভাবে হয় ইন্ডাস্ট্রিতে কাজটা। আচ্ছা, আমি এটা একটা ছোট্ট জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হবে, যারা এখন তোমার যারা বাকি দর্শকরা আছে তাদের মধ্যে নিশ্চয়ই এরকম বহু ছেলেমেয়ে আছে যারা হয়তো এখন ছবি আঁকা শিখছে বা ঠিক ছবি ঠিক আঁকায় ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে পারে। তাদের জন্য ঠিক। অনেকটা মানে যেন একটা ক্ল্যারিটি চলে আসে। ১ম এই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন যে আর্ট স্কুলগুলো হয় না? যেমন ধরো আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ আছে বা ইন্ডিয়ান আর্ট কলেজ আছে বা ধরো শান্তিনিকেতনের যে কলেজ আছে, তারপরে ধরো রবীন্দ্রভারতী আছে। এই আর্ট কলেজগুলোতে আ ছবি আঁকার একটা শৈলী বা ছবি আঁকার যে নান্দনিকতা সেসব নিয়ে প্রচন্ড ডিটেলে পড়াশোনা করানো হয়। জি কিন্তু যেটা আমার মনে হয়েছে যে কলেজ থেকে পাশ করার পর ছবিটাকে কিভাবে কমার্শিয়ালি ব্যবহার করতে পারো একটা পেশা হিসেবে, ঠিক। শুধুমাত্র একজন পেইন্টিং মানে আর্টিস্ট হিসেবে না কাজ করেও বিভিন্ন কমার্শিয়াল ফর্ম হয়, রাইট? সেইগুলোকে কিভাবে ব্যবহার করা যায় সেটার কিন্তু যথাযথ প্রক্রিয়া বা প্রচেষ্টা কিছুই এই কলেজগুলোতে আমি দেখিনি। সেই কারণে আমি যখন কলেজে ছিলাম বা আমার অন্যান্য বন্ধুরা যখন বাকি কলেজগুলো ছিল, স্টোরি বোর্ড বা কনসেপ্ট আর্ট এইগুলো যে ভবিষ্যতে তোমার মানে পেশা হিসেবে তোমার জীবনে আসতে পারে বা অন্য সংস্থানের একটা ব্যবস্থা করতে পারে, তার কোনো ধারণাই আমাদের ছিল না। ধারণাটা আমার কিভাবে এসছিল, যখন আমি
কলকাতায় আমার প্রথম শর্ট ফিল্ম ডিরেক্ট করি, দ্য পেপার বয় বলে। তখন আমি চাকরি করছি। এবার আমি যখন টিমটা ফর্ম করতে শুরু করলাম যে কাদের কাদের নিয়ে কাজ করব, করতে গিয়ে আমার সবার আগে যে আমি হোঁচটটা খেয়েছিলাম না, যে আমি কিছুতেই না আমার মনের ভাবটা ব্যক্ত করতে পারছিলাম না, যে আমি ডিওপি কে বোঝাতে পারছি না যে আমি কি চাইছি, বা আমি আমার এডিটরকে বোঝাতে পারছি না যে আমি কি এক্স্যাক্টলি কিভাবে চাইছি। আমি নিজের মনের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমি সেটা হয়তো মুখে প্রকাশ করতে পারছি না। তার একটা বড় কারণ ছিল আমি কোনো ফিল্ম স্কুল থেকে পড়িনি, ফলে আমি টেকনিক্যাল টার্মস গুলো খুব বেশি জানতাম না। তো তখন আমি না মানে সত্যজিৎ রায়ের একটা লেখা পড়ছিলাম। তো তখন আমি ওই ভাবনা থেকেই কিন্তু আমি স্টোরি বোর্ড করাটা শুরু করি, যে ওকে, আমার এই ছবি, আমার ছবি এরকম দেখতে হবে, এইভাবে ফ্রেম গুলো হবে। ফলে আমি আমার যে টিম কাজ করছিল তাদেরকে আমি বোঝাতে শুরু করি। এবার এখন ঠিক। আমি যে পেশায় আছি, আমার পেশায় আমি স্টোরি বোর্ডটাকে আমি পুরোপুরিভাবে নিয়ে এসেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট মিডিয়াম হিসেবে, যেখানে অ্যাকশন সিকোয়েন্সেস বলো বা ভিএফএক্স সিকোয়েন্স বলো, যার মধ্যে একটা বিরাট একটা কল্পনা শক্তির মানে প্রয়োজন হয়, এবং একটা বিশাল টিমকে একই পেজে নিয়ে আসা, যাতে প্রত্যেকটা মানুষ এক্স্যাক্টলি জানে যে তারা কি করতে চলেছে, সেইটা বোঝানোর জন্য একটা পেপার ওয়ার্কের দরকার হয়। পেপার ওয়ার্ক মানে কি, যখন মানে ওই আঁকা দৃশ্যগুলো যখন তোমার হাতে থাকবে, তখন তোমার ওই দৃশ্যটা শুট করতে বা দৃশ্যটা পরিকল্পনা করতে তোমার অনেক বেশি সুবিধা হয়। তো এইটা হচ্ছে স্টোরি বোর্ডের পারপাস। আর কনসেপ্ট আর্টের পারপাস হচ্ছে যখন এই এখন দেখবে লার্জার দ্যান লাইফ সব ছবিগুলো হচ্ছে, তার তো বিশাল বিশাল সেট তৈরি হয়। কিন্তু একটা কথা আমাদের বুঝতে হবে, সেটগুলো তৈরি হওয়ার আগে আমাদের ওই সেটটা বলো বা ওই লোকেশনটা বলো বা ওই পার্টিকুলার ওই ভিজুয়াল সিকোয়েন্সটা বলো, সেটার জন্য একটা বিশাল পরিকল্পনার প্রয়োজন হয়। এবং ওই পরিকল্পনাটার জন্য যেটা সব থেকে প্রাইমারি যে মডেল, সেটাকে বলা হচ্ছে কনসেপ্ট আর্ট, যেটাকে হাতে নিয়ে ডিরেক্টর তার মনের মধ্যে বেড়ে ওঠা যে কল্পনা শক্তিটা, সেটা ছড়িয়ে দেয় পুরো দলটার কাছে। যে ক্যামেরা ডিপার্টমেন্ট তারা বুঝে যায় যে ওকে, এইটা মানে এইভাবে আমরা লাইটিংটা করব, বা এইভাবে আমরা ফ্রেমটা কম্পোজিশনটা করব। আর্ট ডিপার্টমেন্ট বুঝে যায় যে এক্স্যাক্টলি তাদের কি অ্যাচিভ করতে হবে, মানে প্রোডাকশন ডিজাইন ওয়াইজ সেটাকে কতটা মানে ম্যাজিক্যাল করতে হবে। তার সব এই পুরো ব্যাপারগুলো যে বাইবেলটা, সেই বাইবেলটাকে বলা হচ্ছে কনসেপ্ট আর্ট। এবার এই কনসেপ্ট আর্টটা চলে যায় ধরো ভিএফএক্স টিমের কাছে, তারা ওইটার উপর বেস করে একটা ধরো প্রিভিস তৈরি করে বা প্রি ভিজুয়ালাইজেশন মডেল তৈরি করে, যেখানে 3D ক্যারেক্টার দিয়ে পুরো সেট আপটা বানিয়ে দেখানো হয় যে ওকে, এইটা এইরকম একটা কিছু আমাদের অ্যাচিভ করতে হবে। এবার সেই এই যে কল্পনাটা, তার যদি আমরা 60%ও অ্যাচিভ করতে পারি সিনেমাতে, তাহলে সেটাকে একটা সাকসেস রেশিও হিসেবে ধরা হয়। তার মানে তুমি যেভাবে বললে, আমি যেটা বুঝতে পারলাম যে একটা ডাইরেক্টর যখন মুভি করার ভাবনা শুরু করে, হুম হুম। তাহলে তার সঙ্গে সরাসরি তোমার যোগাযোগ অনেক বেশি নিবিড় থাকা দরকার বা থাকতে হয়। এটা কি ঠিক? অ্যাবসলিউটলি, কারণ আমি এমন বহু ছবি আছে যেখানে সিনেমার যা স্ক্রিপ্টটা লেখা কমপ্লিট হয়েছে, প্রথম অনবোর্ড করা হয়েছে আমাকে, যে আমি ফার্স্ট টিম মেম্বার হিসেবে জয়েন করি, এবং আমি এবং ঠিক। পরিচালক একসাথে বসে পুরো ছবিটার দুনিয়াটাকে তৈরি করা, তার একটা ভিজুয়াল বুক তৈরি করা, যে বইটা হচ্ছে বেসিক্যালি একটা বাইবেল হিসেবে কাজ করবে পরবর্তী পুরো টিমগুলোর জন্য। যে এইটা আমাদের ছবি, এইটা আমাদের ছবির দুনিয়া, এই আমার নায়ক, এই নায়কের দুনিয়া, এই হচ্ছে তার মানে স্ট্রাগল গুলো, এইগুলো হচ্ছে আমাদের গল্পের ৩টে অ্যাক্ট। তো এই পুরো জিনিসটাকে আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই। এমন বহু ছবি আছে যেগুলোর একদম মানে শুরু থেকে শেষ অবধি আমি পরিচালকদের সঙ্গে থাকি, বা মানে বা আমরা প্রচুর ইম্প্রোভাইজও করি। এমন অনেক সময় হয় যে আমরা যে মানে স্টোরি বোর্ডটা করলাম বা যে কনসেপ্টটা করলাম, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি যখন সিনেমাটা শুট হচ্ছে, তখন দেখা গেল যে না, এই সিকোয়েন্সটাকে আমরা আরো একটু বেটার করতে পারি। তো তখন আমরা মানে শুট চলাকালীন আমরা সেটাকে আরো ভালো করার চেষ্টা চেঞ্জ করি। করতে হয়। হ্যাঁ। কোন কোন মুভির সাথে তুমি কাজ করেছো? আমার মুম্বাইতে আমার প্রথম সিনেমা ছিল কিজি অর ম্যানি, যেটা পরবর্তীকালে ঠিক। নাম হয়ে যায় দিল বেচারা। ডিরেক্টর ছিলেন মানে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট কাস্টিং ডিরেক্টরস, মুকেশ ছাবড়া। সে একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটা ছবি আমি পাঠিয়েছিলাম, মানে গল্প পাঠিয়েছিলাম।
তো সেই ফেস্টিভ্যালটাতে উনি জাজ ছিলেন, মানে শর্ট ফিল্মের কম্পিটিশনে। তো যখন আমার গল্পটাই ফেস্টিভ্যালে সিলেক্ট হয়, তখন অনেক ডিরেক্টরদের মধ্যে আমিও একজন ছিলাম, যাকে বলা হয়েছিল গিয়ে জাজেসদের সামনে তোমার ছবিটাকে প্রেজেন্ট করতে হবে। এবার আমি ছবি প্রেজেন্টেশন সম্বন্ধে তখন কিছুই জানতাম না, তো আমি কি করেছিলাম, পুরো ছবিটা কাগজে এঁকে আমি জাজেসদের প্রেজেন্ট করেছিলাম যে এইটা আমার ছবি, আমি এইটা তৈরি করতে চাই। ওই ছবিটার নাম ছিল আতর, যেটা রিলায়েন্স জিও প্রডিউস করে পরে। তো ওই ওইখান থেকেই মুকেশ ছাবড়ার সঙ্গে আমার একটা মানে সম্পর্ক তৈরি হয়, এবং উনি আমাকে দিল বেচারার জন্য বম্বে ডেকে পাঠান। এবং দিল বেচারা করতে করতে এমন দুজন মানুষের সঙ্গে আমার আলাপ হয়, যারা আমার পুরো মানে জীবনের দর্শনটা চেঞ্জ করে দিয়েছিল। সেটা ছিল সুব্রত চক্রবর্তী এবং অমিত রায়, মানে আমাদের এখনকার ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার্স। সুব্রত দা, অমিত দার সাথে আমি তারপরে পৃথ্বীরাজ বলে একটা ছবি শুরু করি, যেটা যশরাজ ফিল্মসে থেকে তৈরি হয়েছিল। তারপরে কাজ করতে করতে আমার নাদিয়াদওয়ালা প্রোডাকশন হাউসের সাথে আমি যখন হাউসফুল 4 বলে একটা ছবি করছিলাম, সেই সময় আমার ওইখানকার অ্যাকশন সিন করার সময় আমার আলাপ হয় শ্যাম কৌশলের সঙ্গে। শ্যাম কৌশল মানে যিনি হচ্ছেন ভারতবর্ষের বিখ্যাত একজন অ্যাকশন ডিরেক্টর, এবং এখনকার যে অভিনেতা ভিকি কৌশল তার বাবা, ভিকি এবং সানি তার কৌশল বাবা। তার বাবা। ঠিক। শ্যামজির সঙ্গে কাজ করতে গিয়ে আমি প্রথমবার না অ্যাকশন সিকোয়েন্স কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমাকে লিটারালি শ্যামজি হাতে ধরে শিখিয়েছিলেন, যে অ্যাকশন কি জিনিসটা। তারপরেই ঠিক। শ্যামজি আমাকে ইন্ট্রোডিউস করান মণিরত্নমের সঙ্গে। আমি ওরে মণিরত্নম বাবারে! স্যারের সাথে কাজ করি পনিয়ন সেলভান বলে যে সিনেমাটা এসেছিল, তার হুম, হুম, প্রথম হুম। ভাগটা শ্যামজি অ্যাকশন ডাইরেক্টর হিসেবে কাজ করছিলেন। পনিয়ন সেলভান পার্ট 1 এর সমস্ত অ্যাকশন সিকোয়েন্স আমার আঁকা। তারপরে শ্যামজির সাথে আমি একটা মালায়ালাম ছবি করি, যেটার নাম ছিল মামাঙ্গম। তার অভিনেতা ছিল মামুট্টি। সেটা ছিল আমার একটা সাউথে একটা ছবির ইয়ে, আহ, মানে আহ, ধীরে ধীরে এক্সপ্যান্ড হতে থাকে ওখানে। এছাড়া আমি ছবি করেছি, খুব রিসেন্ট ছবিগুলোর মধ্যে যেমন আছে ছাওয়া। ছাওয়া ছবিটার ঠিক। টাইটেল কার্ড ডিজাইন থেকে শুরু করে অ্যাকশন ডিজাইন থেকে শুরু করে আমি পুরো ছবিটার মধ্যেই ছিলাম। মানে ছবিটা যখন শুরু হয়, তার শুরুতেই যে টাইটেল কার্ডটা আসে, সেই পুরো হ্যাঁ, হ্যাঁ। দৃশ্যকল্প থেকে শুরু করে তার ডিজাইন থেকে শুরু করে তার এক্সিকিউশন পুরোটাই আমার করা। আমাকে লক্ষ্মণ উতেকার, যিনি ছাওয়ার ডিরেক্টর ছিলেন, তিনি একটা ভয়েস নোট পাঠিয়েছিলেন। তার মধ্যে ওই ন্যারেশনটা লেখা ছিল যে এক্স্যাক্টলি ফার্স্ট হাফে, মানে ফার্স্ট ছবিটা শুরুর সময় শিবাজী মহারাজের জীবনটা কিভাবে দেখানো হবে। এবং আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয় যে এইটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়। তো ওই টাইটেল কার্ডটা আমি পুরোপুরি ডিজাইন করেছিলাম ইলোরার যে আমাদের হাই রিলিফ যে স্কাল্পচার গুলো, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি পুরো ওই টাইটেল কার্ডটা ডিজাইন করেছিলাম। তারপর আমি ডাঙ্কি করি রাজকুমার হিরানির সঙ্গে। ডাঙ্কিতে কাজ করেছি। আমি তোমার আহ, রাম সেতু বলে একটা ছবি ছিল। রাম সেতু পুরো ছবিটার মানে এন্ড টু এন্ড আমার করা। আম, ঠিক। এছাড়াও অনেক আছে, মানে ধর্মা প্রোডাকশনের আমি ছবিতে কাজ করেছি। যোদ্ধা বলে একটা ছবি ছিল, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা ছিল, সেই ছবিটার অ্যাকশন সিকোয়েন্সেস আমার পুরো করা। তারপরে এখন সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী যে ছবি, তার সম্পূর্ণ অ্যাকশন ডিজাইন করছি আমি শ্যাম কৌশলের সঙ্গে। তার উনি পুরো অ্যাকশন ডিজাইন করছেন, অ্যাকশন ডিরেক্ট করছেন, আমি পুরো সেই দৃশ্যগুলোকে পাতার পর পাতা এঁকে চলেছি, এবং সেই নিয়েই কাজ চলছে আমাদের। আমি তো আগের পার্টটা বুঝতে পারলাম। অ্যাকশন ডিজাইন মানে কি আমরা কিভাবে মারপিট করব, অ্যাকশনটা হবে, সেটাকেই তোমাকে পুরো এঁকে দিতে হয়? না, অ্যাকশন মানে কিন্তু শুধুমাত্র মারপিট নয়। অ্যাকশন মানে অনেক আচ্ছা। কিছু হতে পারে। ধরো আমি একটা ছোট্ট সিনারিও বোঝাচ্ছি তোমাকে। ধরো একটা যুদ্ধের দৃশ্য শুট হবে। যুদ্ধের দৃশ্য তুমি দেখাচ্ছ যে ইন্ডিয়ান আর্মি ধরো লড়াই চলছে। এবার সেই ইন্ডিয়ান আর্মির লড়াইয়ের মধ্যে তো অনেকগুলো পোর্শন আছে, যেমন ধরো একটা বেস থাকবে যেখান থেকে তাদের কমান্ড দেওয়া হচ্ছে, একটা এরিয়া থাকবে যেখানে সোলজাররা অ্যাকচুয়ালি ওয়ার ফিল্ডে লড়ছে, আর ও। একটা পোর্শন আছে সেখান থেকে হয়তো ফাইটার জেট গুলো আকাশে উড়ে যাচ্ছে, তারা উপরে গিয়ে শত্রুদের ঘাঁটিগুলো নষ্ট করবে বা বোম ফেলবে হোয়াট এভার। এবার ধরো এরিয়াল অ্যাকশন হচ্ছে, ধরো আকাশে
পুরো ফাইটিং সিকোয়েন্স হচ্ছে, কিংবা ধরো আমরা অনেক সময় দেখে থাকি যে মানে চলন্ত ট্রেন, তার পিছনে একটা ধরো একটা বড় একটা গল্প ওই ট্রেনটাকে জুড়ে, এবার সেই ট্রেনটার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, কখনো ট্রেনটার উপরে অ্যাকশন চলছে, কখনো ট্রেনটার সাথে সাথে প্যারালাল কোনো একটা সিকোয়েন্স চলছে। তো এই যে পুরো জিনিসগুলো হয়, এগুলো কি হয় বলতো, ভীষণভাবে না কোঅর্ডিনেটেড একটা ওয়ার্ক। তো ফলে এর বুঝতে মধ্যে পেরেছি, যেমন বুঝতে পেরেছি। ভিএফএক্স টিম প্রচন্ডভাবে ইনভলভ থাকে, তেমনই অ্যাকশন ডিপার্টমেন্ট ভীষণভাবে ইনভলভ থাকে, তেমনই ক্যামেরা ডিপার্টমেন্ট ভীষণভাবে ইনভলভ থাকে। যেমন ধরো পনিয়ন সেলভানই ধরো, পনিয়ন সেলভান হচ্ছে একটা বিশাল যুদ্ধের ছবি, শুরু থেকে শেষ অবধি মণিরত্নমের। এবার ওনার যে ছবি তৈরির ধরনটা, সেটা যাতে আমরা প্রপারলি ওই মানে দৃশ্যগুলোতে ফুটিয়ে তুলতে পারি, তার জন্য একটা একটা প্ল্যান ওয়ার্ক দরকার হয়, যে হ্যাঁ মানে পুরো সিকোয়েন্সটার মধ্যে একটা যেন সুন্দর একটা নান্দনিক একটা জায়গা থাকে। যেমন আমি তোমাকে একটা জিনিস বলছি, মানে শুনলে হয়তো খুব খারাপ মনে হবে লোকের, বাংলা ছবিতে তুমি দেখবে অনেকে হ্যাঁ। বলে যে আমরা 15-20 দিনের মধ্যে ছবি শেষ করি, সত্যি করেও তাই। এবং তো তুমি কখনোই কিন্তু মনে করে দেখো, একটাও কিন্তু তোমার অ্যাকশন সিকোয়েন্স মনে থাকে না। তুমি বলতে পারবে না যে হ্যাঁ মানে এই দৃশ্যটা আমার মনে রয়ে গেছে, নেই। তার কারণটা হচ্ছে কি, প্ল্যানিং থাকে না সেভাবে। এবার যখনই প্ল্যানিং থাকে না, তখনই কি হয়, একটা মানে মানে একটা যেভাবে হোক একটা দৃশ্যটাকে শেষ করা হয়। এবার ওই যে যেভাবে হোক দৃশ্যটা শেষ করার ফলে তোমার হয়তো পারপাসটা সলভ হয়ে যাচ্ছে, যে হ্যাঁ আমার এই ঘটনাটার সময় একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, একটা গাড়ির চেস ছিল, একটা বাইকের চেস ছিল, আমি করে দিয়েছি। কিন্তু সেটা কি মনে রাখার মতো হচ্ছে না, সেটা মানুষ ভুলে যায়। বলিউড বা তুমি যে সাউথের মুভির কথা বললে, সেখানে তো বাজেটের জন্যই তো তোমাকে তোমার মতন আর্টিস্টদেরকে অ্যাফোর্ড করতে পারছে। না, আর সেই না, এটা সেটা কিন্তু নয়, এটা সেটা এটা নয়। কিন্তু খুব ভুল ধারণা। আমি এমন বহু ছবিতে কাজ করেছি যাতে আমি হয়তো ন্যূনতম পারিশ্রমিক নিয়ে কাজ করেছি। মানে হয়তো আমি কিছুই নিইনি সেভাবে, মানে খুবই একটা সামান্য পারিশ্রমিক নিয়ে কাজ করেছি, কারণ আমার ছবির গল্পটা ভীষণ পছন্দ হয়েছে। ঠিক। এখানে বাজেটটার থেকেও বড় কথা কি বলতো, ইন্টেনশনটা থাকতে হবে, যে আমি একটা ভালো কিছু তৈরি করব। সে যখনই কোনো কিছু অ্যাচিভমেন্ট তার জীবনে হয়, ছোট থেকে বড়, ও মুভিটাকে এতটাই ভালোবাসে, তার কিন্তু দুটো শব্দ সব সময় বলে, সেটা হচ্ছে থ্যাংক ইউ লাইফ আর থ্যাংক ইউ সিনেমা। তো আমার মনে হয়েছে যে এই কথাটা অবশ্যই জিজ্ঞেস করলে ওর কাছ থেকে ঠিক মতন অ্যান্সার পাবো, যে তাহলে কোথায় প্রবলেমটা, যে আমাদের সময়ের অভাব, আমাদের প্ল্যানিংয়ের অভাব, আমাদের বাজেটের অভাব, কেন তাহলে ওই মনে রাখার দৃশ্য বাংলা ইন্ডাস্ট্রি করতে পারছে না? তোমার মনে হয়, তোমার কি কারণ মনে হয়? আমি একটা জিনিস বলি, আজকে যে আমরা যে বাজেট নিয়ে এত কথা বলছি, আমরা যে বাজেট 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 না, আমাদের বাজেট থাকে না ওই জন্য এই করছি, তুমি যে একটা জিনিস ভেবে দেখো, ধরো সোনার কেল্লা। আচ্ছা। সোনার কেল্লা যখন শুটিং হচ্ছে, সোনার কেল্লার ওই যে দৃশ্যটা ভাবো, যেখানে ট্রেনটা চলে যাচ্ছে এবং ট্রেনটার পাশে পাশে একটা উটের উটের দৌড়ের একটা দৃশ্য আছে, রাইট? ঠিক, ঠিক। তুমি বলো তো ওই দৃশ্যটাকে, তো ওটাও তো একটা অ্যাকশন সিকোয়েন্স, ওটা প্রপার একটা হ্যাঁ। অ্যাকশন সিকোয়েন্স, যেদিক থেকে উটটা দৌড়বে ওদিক থেকে ট্রেনটা আসবে, একটা সিকোয়েন্স, ফুল ভিজুয়াল একটা ম্যাচ থাকবে, যে সময় ওদের সামনে থেকে ট্রেনটা যাবে ঠিক সেই সময় কালো ধোঁয়াটা ছাড়বে ট্রেনটা। এটা কিন্তু পুরোটা একটা প্ল্যানিং, রাইট? এবং সেই কারণে কিন্তু তোমার দৃশ্যটা যে মনে আছে। কিংবা আমি ওটাও ছেড়ে দিচ্ছি, আমি ধরো মানে আহ, খুব মানে একটু অন্য ধরনের ছবির কথাই আমি বলছি। ধরো ইন্টারভিউ যে সিনেমাটা, ইন্টারভিউ সিনেমাটায়, যেখানে আমি ঠিকই বলছি নিশ্চয়ই, নামটা রঞ্জিত মল্লিক ছিলেন ইন্টারভিউতে। সেইখানে একটা দৃশ্য আছে, যে রঞ্জিত মল্লিক রাস্তা দিয়ে হাঁটছেন সিগারেট খেতে খেতে, এবং হাঁটতে হাঁটতে কথা বলছেন অডিয়েন্সের সাথে, এবং ক্যামেরাটা এরকম ব্যাক 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 ট্রলি করছে, মানে ওনার সাথে সাথে পিছনে আসছেন, ক্যামেরাটা ব্যাক ট্র্যাকিং করছে, ট্রলি বলছি, ব্যাক ট্র্যাক করছে। এবং তারপরেও ট্রামে উঠছে, পাশ দিয়ে শহরের পুরো স্কেপটা দেখা যাচ্ছে, পাশ দিয়ে ট্রাম যাচ্ছে, ওখান থেকে ও ট্রামে উঠে পড়ছে, ট্রামে উঠে চলছে, এর মাঝখানে অনেক কিছু কাট আছে, অনেক কিছু আছে, কিন্তু দৃশ্যটা দেখলে বোঝা যায় যে কতটা প্ল্যান করে শুট করা একটা সিকোয়েন্স। এটাও কিন্তু এক প্রকার অ্যাকশন সিন, কারণ ওই রকম একটা বিজি স্ট্রিটের মধ্যে একজন অ্যাক্টর কন্টিনিউয়াসলি পারফর্ম করতে করতে এগিয়ে আসছে, দুপাশ দিয়ে ট্রাম চলছে, গাড়ি চলছে, লোকজনের কোলাহল, গিয়ে তারপরে একটা রকম জায়গায় উঠছে। এটা তো সেটের ভেতর হয়নি, এটা একটা মানে কলকাতা শহরের রাস্তায় হয়েছে, রাইট? এটা কিন্তু একটা প্ল্যানিং। আমার শুধু এইটুকুনি বক্তব্য, যে
হতে পারে বাজেট কম, হতে পারে মানে ভিএফএক্স এর বাজেট নেই, হতে পারে কিন্তু যেটুকুনি আছে সেইটাকে যদি একটু প্ল্যান ওয়ার্ক করে নেওয়া হয়, একটু তার আগে যদি সেটাকে নিয়ে একটু ভালো করে তার মধ্যে অ্যাস্থেটিক্সটা দেওয়া হয়, তাহলে কিন্তু সেই দৃশ্যটা কিন্তু অনেক বেশি appealing হতে পারে এবং মানে সিনেমাটার সাথে মনে থেকে যাবে। সেইটার আমার মনে হয় খুব অভাব। সেটা আমি ভীষণভাবে বোধ করি। অনেক ম্যাক্সিমাম গুলো এখনো যে কথাটা বললে রঞ্জিত মল্লিকের যে সিনটার কথাবার্তা বলছিলে, হুম, সেটাও পুরনো সিনেমাকেই তুমি রেফারেন্স হিসেবে টানছো। হুম, আমি যদি তোমার কাছ থেকে জানতে চাই হুম, যে নতুন কোনো মুভি যেটা তোমার মনে হচ্ছে না এ ঠিক প্ল্যান করে খুব সুন্দরভাবে সাজিয়ে হুম, চেষ্টা করেছে, হুম। সেরকম কি নাম বলা যেতে পারে? বল্লভপুরের রূপকথা মানে তার যে একটা থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ, সিনেমার মধ্যে একটা থিয়েটারের যে অ্যাপ্রোচটা এবং ঠিক। ওই যে কোঅর্ডিনেশন মানে তুমি যদি ছবিটা ভালো করে মন দিয়ে দেখো মানে একজন অভিনেতা তার সংলাপ এবং সঙ্গে সঙ্গে সেই ক্যামেরাটা কিভাবে একটা সিকোয়েন্সে এসে দ্বিতীয় অভিনেতাকে ধরছে, সেখান থেকে আরেকজন অভিনেতার দিকে চলে যাচ্ছে, এই যে পুরো ব্যাপারটা এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইনড একটা ওয়ার্ক মনে হয় বল্লভপুরের রূপকথা। কিংবা অনির্বাণের আগের যে ওয়েব সিরিজটা ছিল মন্দা, তার যে তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল মানে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এছাড়া সৌকর্যের কাজ আমার খুব ভালো লাগে। সৌকর্য ঘোষাল ও পক্ষীরাজের ডিম বলে একটা ছবি করেছে। তার আগে করলো রেনবো জেলি, তার আগে করলো ভূতপরি। ও নিজেও ভিজুয়ালেরই ছেলে। ও আগে অ্যানিমেশন, ভিজুয়ালস এগুলো নিয়ে কাজ করতো। ফলে ওর ছবিতে সেই সেই অ্যাস্থেটিক্সটা খুব ভালোভাবে দেখা যায়। আমার আমার ভীষণ পছন্দের একজন পরিচালক। তুমি একটা করেছিলে, পোস্ট করেছিলে, সেখানে রঘু ডাকাত নিয়ে তুমি কথাবার্তা বলেছিলে, রঘু ডাকাত নিয়ে, আর সরাসরি তুমি নিজের যে ধারণা সেখানে বলেছিলে যে একদম হুবহু দক্ষিণী যে আহ, একটা চিত্রনাট্যকে ডাইরেক্ট উত্তরের ধাঁচে মানে হুবহু তুলে দিয়েছে। রঘু ডাকাতের ব্যাপারে আমার একটা মানে আমি অন্য কোনো ছবি নিয়ে খুব একটা বেশি মানে কারোর ছবি নিয়ে আমি বেশি সমালোচনা করি না। কারণ অনেকগুলো মানুষ তুমি কখনোই দেখবে না আমার সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে সমালোচনা আছে। কারণ আমার মনে হয় একটা ছবির পিছনে শুধু পরিচালক বা অভিনেতা নন, ২০০-৩০০ মানুষের কঠোর পরিশ্রম কাজ করে। ফলে তাদের মানে কাজ নিয়ে সমালোচনা করা ধৃষ্টতা। যেহেতু আমিও তাদেরই একজন, কাজের সমালোচনা করা, তাদের সেই পরিশ্রমটাকে ছোট করা। তা নয়। আসলে ব্যাপারটা কি বলতো? রঘু ডাকাতটা না মানে আমার প্রচন্ড একটা প্রিয় চরিত্র। বুঝতে পারছো? তো ফলে যখন আমি রঘু ডাকাত দেখছি, আমার মাথায় তো রঘু ডাকাত মানে সেই রণপার ওপর দাঁড়িয়ে ছুটে চলা ডাকাতরা। অন্ধকারের জ বনের মধ্যে আগুন হাতে দৌড়ানো ডাকাত। আমার কাছে রঘু ডাকাত মানে কিন্তু ওই মানে বা উঁচু থেকে তাড়ে করে ঝুলে লাফিয়ে এসে একটা বিশাল মানে একটা অদ্ভুত ভাইকিংদের মতো দেখতে খাঁড়া নিয়ে আ মানুষকে আক্রমণ করা চরিত্র নয়। আমি সেটাকে মেলাতে পারিনি। এবং সেটা কিন্তু আমি যে লেখাটা লিখেছিলাম তাতে যে ইন্ডাস্ট্রির লোকজন ভীষণ খুশি হয়েছিলেন তা না। আসলে কি বলতো? আমি তো কাউকে খুশি করতে আসিওনি। কাউকে কিছু খুশি করার নেই। আমার যেটা মনে হয়েছে যে দেব, আমি স্পেশালি দেবের কথা বলব। ও না এখন কিন্তু চেষ্টা করছে অন্যরকম কিছু কাজ করার। এবং আমি ভীষণ অ্যাপ্রিশিয়েট করি যে ও এই মার্কেটে দাঁড়িয়ে ওইভাবে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তো যখন ও মানে একটা সৎ ইচ্ছে যখন পিছনে থাকছে, তাহলে একটা চরিত্র গঠনের পিছনে আরো আমরা কেন রিয়ালিজম এর কাছে চলে গেলাম না? হতেই পারতো না মানে মানে যদি আমরা আরেকটু রিয়ালিস্টিক ওয়েতে ব্যাপারটাকে দেখতাম বা আরেকটু আ মানে রিয়ালিজমটাকে যদি আমরা গ্ল্যামারাইজ করতাম, তাহলে বোধহয় না ছবিটা আরো বেশি আ গ্রহণযোগ্যতা পেত। মানে আমি একটা খুব সাধারণ কথা জিজ্ঞাসা করতে চাই। যারা ধরো প্রচন্ড হেভি ভিএফএক্স কনটেন্ট নিয়ে ছবি বানাচ্ছে বা খুব বড় স্কেলের কোনো ছবি বানাচ্ছে, ছবিটা বানানো মানেই কি ছবিটা প্রচন্ডভাবে সাকসেসফুল? তা তো নয়। যেমন আমরা যখন 'পৃথ্বীরাজ' ছবিটা যখন কাজ করছিলাম, আমরা তো ভেবেছিলাম আমরা একটা দারুণ ছবি বানাচ্ছি। মানে লোকে একদম মানে হৈ হৈ ফেলে দেবে ছবিটা নিয়ে। যশ রাজের ১ম পিরিয়ড ড্রামা ছিল। কিন্তু ছবিটা দর্শকদের ভালো লাগেনি। কারণ হয়তো দর্শকরা ছবিটার সাথে আ মানে কি বলবো? হয়তো সেই পৃথিবীটাকে হয়তো চিনতে পারিনি। সেই পৃথিবীটার সাথে হয়তো নিজেদের যে মনের মধ্যে চলে থাকা যে পৃথ্বীরাজের চরিত্র, সেই দুটোকে মেলাতে পারিনি। সেইটাই তো হচ্ছে একটা ফেলিয়ার এর সবথেকে বড় কারণ। আর কি কারণ হতে পারে? ঠিক।
এই তার মানে তো এই নয় যে যে পরিচালক কাজ করছেন বা যে প্রোডাকশন ডিজাইনার্স কাজ করছেন, যা অভিনেতারা কাজ করছেন, তাদের পরিশ্রমটা মিথ্যে, তা নয়। কিন্তু কোথাও একটা গিয়ে মানে দর্শকের মনের মধ্যে সেই চরিত্রটার যে দুনিয়াটা তৈরি হয়ে আছে, সেটা কানেক্ট করাটা ভীষণ দরকার। যে তুমি বাংলা ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবে জড়িত, কোনোভাবে কাজ করেছো? করেছি, দু একটা ছবি করেছি। দু একটা ছবি করেছো, তাই তো? হ্যাঁ, দু একটা ছবি করেছি। ঠিক আছে। তাহলে আমি আমি প্রশ্নটা এবার করতে চাইছি যে তুমি বলিউডের সঙ্গে তো সরাসরিভাবে জড়িত, হুম। সাউথের মুভিও প্রচুর পরিমাণে করছো, হ্যাঁ। বাংলা সিনেমার সাথে তুমি বললে কিছুটা কিছুটা জড়িত ছিলে বা আছো। তো তাহলে আমরা একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, অ্যাকচুয়ালি বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই কথাটার অর্থটা কি? অ্যাকচুয়ালি আমাদের কিভাবে সাপোর্ট করা উচিত? না, আমার তো মনে হয় এই যে লাইনটা না, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এইটা না আমার কোথাও একটা গিয়ে মনে হয় উম, বাংলা সিনেমা, বাংলা ভাষা এবং বাঙালি জাতি, এই তিনজনের পক্ষেই কিন্তু প্রচন্ড অপমানজনক। কেন কথাটা আমি বলছি, যে যে ভাষাটা সিনেমাকে দাঁড়াতে শেখালো, একদমই তাই। যে ভাষাটা আন্তর্জাতিক দুনিয়ায় ভারতীয় সিনেমাকে আহ, মানে নিয়ে গেল, ভারতীয় সিনেমাকে প্রেজেন্ট করলো, সেই ভাষায় তৈরি সিনেমাকে আমরা বলছি তার পাশে দাঁড়ান। মানে কোথাও একটা কি একটা অনুনয় বিনিময়ের একটা ব্যাপার চলে আসছে। এবং এইটা কেন আসছে? কারণ ছবির কোথাও একটা গিয়ে কন্টেন্ট কাজ করছে না হয়তো। হয়তো ঠিক। দর্শকদের মনে ব- একটা সাউথ ইন্ডিয়ান রিমেক ছবি বা একটা সাউথ ইন্ডিয়ান ডাব করা ছবি যে প্রভাবটা ফেলছে, সেটাটা হয়তো অরিজিনাল বাংলা স্ক্রিপ্টে লেখা মানে গল্প ফেলছে না এখন। কোথায়? যখন ঋতুপর্ণ ঘোষ যখন মানে ছবি তৈরি করতেন, বা যখন বুদ্ধদেব দাশগুপ্ত ছবি তৈরি করছেন, বা বা যখন আমি, চলো ঠিক আছে, আমি এনারা তো একদম মানে নাকি আরবান মানে শহুরে ছবি করতেন। আমি একটু ধরুন হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী যখন ছবি তৈরি করতেন, তাদেরকে তুমি একবারও বলতে শুনেছো যে বাংলা ছবির পাশে দাঁড়ান? সেটা ঠিক। রমরমিয়ে ব্যবসা করতো। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন রিলিজ করছে, কোথায় বলা হয়েছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান? বা যখন হরনাথ চক্রবর্তী যখন সাথী সিনেমাটা রিলিজ করলো, আমি সাথীর কথা বলছি কারণ ওইটা দিয়েই তো একটা মানে নতুন ওয়েভ শুরু হলো বাংলা ছবিতে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও তখন পুজোর একদম মানে হট গান, কোথায় তখন বাকি হিন্দি গান ছাড়া যে কোনো পুজোর প্যান্ডেলে তখন ওই গান বাজছে। ঠিক। কেউ অস্বীকার করতে পারবে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের টাইটেল ট্র্যাক তখন পুজোয় পাড়ায় পাড়ায় চলছে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের যখন ছবিগুলো বেরোতো, পরপর পরপর একই বছরে ব্যাক টু ব্যাক সিনেমা বেরোচ্ছে, কিভাবে পাগলের মতো লোক সিনেমা দেখতো, কিভাবে পাগলের মতো লোক গিয়ে লাইন লাগিয়ে সিনেমা দেখতো, সেটা তো আমি দেখেছি। কারণ হাতিবাগান ছিল আমাদের খুব কাছের একটা অঞ্চল, এবং হাতিবাগানে সেই সময় যে পরিমাণে সিঙ্গল স্ক্রিন ছিল, ভাবা যায় না। এখনকার মানে বাচ্চারা তো মাল্টিপ্লেক্স মল ছাড়া কিছু বোঝেই না। কিন্তু ওই হাতিবাগানের যে উন্মাদনা সিনেমা নিয়ে, ওখানে গেলে বোঝা যেত যে সিনেমা ভারতীয় জনজীবনে কি প্রভাব বিস্তার করতে পারে, সেটা যারা হাতিবাগানের ওই ভিড় দেখেনি তারা জানে না। তখন তো কেউ কাউকে বলতে শুনিনি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আমার তো মনে পড়ছে না, কেউ যদি কোথাও বলে থাকে তাহলে বলো। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে কি বলতো, মানে আমার খালি মনে হয় কি বলতো, আমরা না বড্ড বেশি প্রেটেনশিয়াস হয়ে যাচ্ছি। মানে আমরা সবসময় চেষ্টা করছি কারোর মতো একটা হওয়ার, দরকার নেই তো। যদি আসলে কি হয়, মানে তোমার বাড়িতে ধরো, আমি একটা খুব মানে খারাপ উদাহরণ দিচ্ছি, ধরো তোমার বাড়িতে একটা গাছ আছে, মানে একটা নতুন গাছ তুমি কিনে এনেছো, তো সেটাকে যত্ন করতে হয়। সেই গাছটাকে তুমি যত্ন করলে তারপর সেই গাছটায় ফুল আসবে। তারপর তোমার বাড়িতে যখন লোকজন আসবে, সে গাছের ফুল দেখে বলবে আহা কি সুন্দর দেখতে। এবার তোমার বাড়িতে লোক এসছে, তুমি গাছটায় যত্ন করোনি, একটা গাছটা মোটামুটি একটা প্রায় মানে নেতিয়ে পড়ে আছে, সে সময় তুমি বলছো তুমি একটু গাছটার পাশে দাঁড়াও, কদিন পর ফুল ফুটবে। তা তো হয় না, তোমাকে গাছটায় জল দিতে হবে। আমাদের যেটা সব থেকে বড় ল্যাক আমার যেটা মনে হয়, আমরা রাইটারদেরকে একদম ভাবে যত্ন করি না। যারা চিত্রনাট্য লিখছে, বা যারা ছবির গল্প লিখছে, বা যাদের কাছে কন্টেন্ট লেখার মতো ক্ষমতা আছে, তাদের লালন পালন করতে হবে। একজন বাংলা ছবির
লেখক যে বাংলা সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখে বা গল্প লেখে, তার পারিশ্রমিক যদি তুমি জানো নিশ্চয়ই, আর একটু ভালো করে শুনো, তাহলেই বুঝতে পারবে যে ওই পারিশ্রমিকে এর থেকে ভালো আর সে লেখার অনুপ্রেরণাটাই পাবে না। তো তার কাছ থেকে এক্সপেক্ট করাটাই তো বোকামি। পরের টিম তো পরের কথা, আগে তো লেখাটা দরকার। যদি স্ক্রিপ্টটা যদি স্ট্রং না হয়, যদি লেখাটা যদি, কলমটা যদি ধারালো না হয়, তাকে যদি সেভাবে যত্ন করে না রাখা হয়, তাহলে কি করে হবে? তুমি একটা জিনিস ভেবো, মানে যখন ওই এন কে সলিল, আমি একজনের কথা বলছি, এন কে সলিল যখন চিত্রনাট্য লিখতো, পর পর হিট ছবি, সে হয়তো রিমেকেরই গল্প লিখছে, কিন্তু তার মধ্যে সে তার মুন্সিয়ানাটা বুঝিয়ে দিচ্ছে। এন কে সলিলকে কিন্তু ওই সময়কার যারা পরিচালকরা ছিলেন তারা যত্ন করত, তাকে আগলে রাখতো। ফলে কিন্তু সে, আমি একদম কমার্শিয়াল রাইটারের কথা বলছি, সেই কারণে আমি ওনার নাম করলাম। আমি ভীষণ মানে শ্রদ্ধা করি মানুষটাকে, যে এক নাগারে ওই রকম ভাবে ব্যাক টু ব্যাক হেড দেওয়া সম্ভব নয়, কিন্তু মানুষটা দিয়ে গেছে। এখনকার তো সেই জায়গাটাই আসছে না। অর্ধেক তো লেখকদের, আমার যত বন্ধু বান্ধব যারা লেখালেখির কাজ করে, তাদের কাছে তো সবসময় আমি অভিযোগ শুনি, তোর বাবা এত পরিশ্রম করলাম টাকাই পেলাম না। অধিকাংশ অধিকাংশ লেখকের তো এইটাই কমপ্লেন। নাকি এটা এটা বলা যেতে পারে, যেহেতু সাউথের যে মুভিগুলো রয়েছে বা বলিউডের যে মুভিগুলো রয়েছে, এমনকি হলিউডের কিছু মুভি যারা আমাদের বাংলাতে যখন সিনেমার মানে লঞ্চ হচ্ছে, প্রেক্ষাগৃহে আসছে, তখন আমি কান্তারা মুভিকে যদি বলি, সে কিন্তু বাংলা ডাব করে বাংলায় সিনেমাটা চলছে, ঠিক আছে? কোনো একটা হলিউডের মুভি সেটা বাংলায় ডাব করে চলছে, তার ফলে আমি যদি ভিউয়ার্স হই, দর্শক হই আর সিনেমা হলে যাই, আমি অনেকটাই বাংলা সিনেমাটাকে না দেখে ওই সিনেমাগুলো নিজের ভাষা বুঝতে পারছি, ঢুকে গেলাম। এইটার জন্যই কি বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর একটা ব্যাপার আসছে, যে আমাদেরকে সাপোর্ট করাটা উচিত? তুমি যেটা বললে সেটার থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে হয়ে না দাঁড়িয়েছে না, কি? দেখো, এই যে ছবিগুলো, ধরো তুমি কান্তারার কথা বলছো, বা তুমি ধরো হলিউড ফিল্মস গুলো কথা বলছো, এই ছবিগুলো জায়গাটা পাচ্ছে কি করে? কারণ বাংলা সিনেমা সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। আজকে যদি প্রচন্ড সাকসেসফুল একটা বাংলা ছবি হয়, একটা মানে পিভিআর দেখিয়ে দাও বা একটা আইনক্স দেখিয়ে দাও, তারা রিফিউজ করবে যে না ভাই, যে যে ছবি তোমার পাগলের মতো দর্শক টানবে, তাকে নেওয়ার জন্য ডিস্ট্রিবিউটরদের তাড়াহুড়ো শুরু হয়ে যাবে, হল মালিকদের তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। তখনই তুমি দেখবে আস্তে আস্তে সাউথ ইন্ডিয়ান ছবি বা হিন্দি ছবির কমে আসছে, শো টাইম কমে আসছে। যদি সেইভাবে কন্টেন্টটার পিছনে যত্ন করে, যত্নটাই তো করা হয় না। ফ্যাক্টরি মোডে যদি কাজ করা হয়, প্রত্যেকদিন প্রত্যেক বছরে আমাকে 15টা 16টা করে বড় ছবি দিতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে ভাই? দুটো ভালো ছবি করো, তাকে প্রচন্ড যত্ন লালিত্যর সাথে রাখো, তুমি দেখো সেই ছবি কাজ করছে কি করে না। রক্তবীজ করলো না বলো তো? যখন তুমি কোনো কিছু কাজ করো, হুম। তা সেই কাজের মধ্যে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে, একজন প্রতিবাদী আর্টিস্ট হিসেবে হুম। অনিকেতের অনেক বড় পরিচয় রয়েছে। 2018 সাল এমন একটা কাজ ও পোস্ট করেছিল, সেই কাজে মানে গোটা ভারতবর্ষ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলা নয়, গোটা ভারতবর্ষ পুরো এটা লাইমলাইটে চলে এসেছিল, অনিকেতের নামটাও চলে এসেছিল। সেটা হচ্ছে একটা দুর্গাপুজোর একটা পটচিত্র ছিল, এবং সেখানে একটা স্যানিটারি ন্যাপকিনের মধ্যে একটা লাল কালারের একটা ফুল, মানে পদ্ম ফুল আঁকা। সেই কাজটা যখন তুমি করলে, আমি আবার তোমার কাছ থেকে সেই সেই পুরো ভাবনাটাকে আরেকবার আমাদের দর্শকদের জন্য নতুন করে জানতে চাইবো, কি মানসিকতায় এই কাজগুলো করার ছিল, আর এটার অ্যাকচুয়াল মেসেজটা কি? মানুষ তো অনেক রকম হুমকিও তোমাকে দিয়েছে। দেখো, উদ্দেশ্যটা ভীষণ পরিষ্কার ছিল, কারণ আমি ছোটবেলা থেকে দেখে ঠিক। আসছি আমার বন্ধু বান্ধব, আমার বোন, আমার বন্ধুদের যারা বোনেরা ছিল, তাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো। আহ, যখনই তাদের ওই আহ, মানে মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা চলতো তাদের, সেই সময় তাদেরকে ঠিক। সবকিছু থেকে ব্রাত্য করে দেওয়া হতো। আমি এমন ঘটনাও দেখেছি আমার এক বন্ধুর বাড়িতে, যে যেহেতু মানে মেয়েটি ঋতুমতী, তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না। কে আচ্ছা। আহ,
দুর্গাপুজোয় কোনোভাবে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। তাদের বাড়িতে দুর্গাপুজো হতো। কিন্তু মেয়েটার কোনো রকমভাবেই পারমিশন ছিল না ঠাকুর দালানে ওঠার। কারণ সেই সময় মেয়েটির পিরিয়ড চলছে। তো এই যে পুরো ব্যাপারটা না আমাকে ছোটবেলা থেকে অসম্ভব রকমের মানে ডিস্টার্ব করতো। কিন্তু কিছু বলতে পারতাম না। কারণ আমরা এমন একটা পরিবেশে বড় হওয়া যে সময় এইসব কথা নিয়ে ছেলেরা কেন এইসব ব্যাপারে কথা বলবে ইত্যাদি, ইত্যাদি এসব অনেক ব্যাপার ছিল। আ কিন্তু যখন মানে স্বাধীন হলাম, যখন নিজের মতো করে বাঁচতে শিখলাম, তখন আমি বুঝলাম যে আ বেঁচে থাকা মানে তো শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানে চোখের সামনে ঘটে ঘটে চলা যে অন্যায়গুলো বা চোখের সামনে ঘটে চলা যে আ মানে বা মিথ্যেগুলো, সেগুলো দেখে রিঅ্যাক্ট করাটাও হচ্ছে বেঁচে থাকার একটা অঙ্গ। যেটা অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভুলে যায়। এবং আমি কোনো রকম প্রতিবাদী শিল্পী বা কিছু নই। আমি মনে করি যে আমি সত্যি কথাটা বলি এবং মানে যেটা বলা উচিত আমি সে কথাটা বলি এবং সেটাই সাধারণ মানুষের কর্তব্য। কিন্তু মানে যেহেতু বাকিরা বলছে না বা বাকিরা আশেপাশে যারা চুপ করে থাকছে তখন আমি হঠাৎ করে তাদের মাঝখান থেকে কিছু একটা বললাম। তো সে কারণে আমি প্রতিবাদী হয়ে গেলাম। আসলে কিন্তু তা নয়। যেটা উচিত বা যেটা মানে একজন মানুষ যার মান এবং হুঁশ বর্তমান তার কাছ থেকে যেটা অভিপ্রেত সেটা যখনই মানে সে করবে এবং যখন তার পাশে যারা আছে তারা করবে না তখন সে প্রতিবাদী হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই ঘটে। আমার একটাই বক্তব্য ছিল যে আ শরীরটা তো ঈশ্বরের তৈরি বা প্রকৃতির তৈরি। আ তো সেই শরীরটার প্রতি হঠাৎ করে পার্টিকুলার একটা রিজন এ আমরা সেই শরীরটাকে আ না মানে তার গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে। সে কোনো রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না বা সে রান্নাঘরে ঢুকতে পারবে না বা সে কোনো রকম রীতি বা বা সাংস্কৃতিক কোনো বিষয় তার স্পর্শ করার মানে কি বলবো অধিকার চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো না আমার মনে হয় ভীষণ মধ্যযুগীয় ধারণা। এই ধারণাগুলো চেঞ্জ হওয়া উচিত। কারণ ব আজকে এবং তারপরও মানে আমার ওই ঘটনাটার পর আমি দেখলাম যে আমি সবথেকে বেশি যাদের প্রতিবাদের মানে মানে সামনে পড়েছিলাম, যারা সবথেকে বেশি আমার উপর রেগে গেছিল, তাদের অধিকাংশরা ছিলেন কিন্তু মহিলা। এটা শুনতে অবাক লাগবে কিন্তু এটাই কিন্তু সত্যি কথা যে আমাদের সমস্যা নিয়ে আপনি কথা বলছেন কেন? এবং আমার নামে সে সময় অনেকগুলো পুলিশ এফআইআর হয়েছিল। তার মধ্যে কিন্তু বেশ কিছু মহিলাদের এফআইআর ও ছিল। তো আমার তাদের প্রতি কোনো রাগ নেই। তারা তাদেরকে ওই যে মানসিকতাটা সেটা তাদের যে ছোটবেলা, তাদের যে বা বড় হয়ে ওঠা, তার মানে তার যে upbringing তার সঙ্গে জড়িত। এইখানে আমার কিছু করার নেই। এটা তাদের দুর্ভাগ্য তারা এই সিচুয়েশন গুলো বুঝতে পারে না বা সিচুয়েশন গুলোয় তারা রিঅ্যাক্ট করে না। আ এটা তাদের দুর্ভাগ্য। প্রথম কোভিড আসে তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে নিজে দাগ কাটছেন, তখন তুমি সেই সেই একটা পিকচারও তুমি নিজে দিয়েছো। তো আমার মনে হয় যে তুমি এমন একজন আর্টিস্ট, যখন যাকে যেরকম পেরেছো, যাকে ভালো লেগেছে ভালো এঁকেছো, যখন তোমার আঙুল তুলে দেখাবার হয়েছে তখন তুমি আঙুল তুলে দেখিয়েছো। এইটাই কি একজন শিল্পীর সত্তা হওয়া উচিত, নাকি শুধুমাত্র ভালো ভালো সময়ে ভালো ভালো ছবি আঁকা, আর যখন আঙুল তোলার কথা তখন আমরা আঙুল তুলি না, সেটা একজন আর্টিস্ট পক্ষে আমরা পিছিয়ে থাকি সেই ক্ষেত্রে তুমি যেখানে না অনেকটা এগিয়ে? এটা না কোনো শিল্পী না, এটা যেকোনো মানুষেরই কর্তব্য, জানো তো? আমার কোথাও একটা গিয়ে মনে হয় মানে আমি একদম পরিষ্কার ওই কথাটা বলছি। আমাকে অনেকেই মানে আ আগেও এই প্রশ্নটা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ওই সময় দাঁড়িয়ে বাজারে নেমে যেভাবে মানুষকে সতর্ক করছিলেন, আ হয়তো তুমি আমি যারা ঠান্ডা ঘরে বসে আমাদের কাজকর্ম করছি তারা ওইটা দেখে বলব যে আরে এগুলো না করলেও তো চলে। তো সরকারি অ এত রকমের প্রচার হচ্ছে, একজন মুখ্যমন্ত্রীর কি দরকার? কিন্তু আমরা যে জায়গাটা বুঝতে পারছিলাম না যে ধরো যে মানুষটা ধরো রাস্তায় রিক্সা চালায় বা যে মহিলা ধরো মাথায় মাছ নিয়ে রাত্রি ৩টের সময় বাড়ি থেকে বেরোচ্ছে এবং এসে বাজারে মাছ বিক্রি করছে। সেইসব মানুষগুলোর সামনে যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নেমে বলছে যে এই গণ্ডিটা মেইনটেইন করুন। একে অপরের থেকে একটা দূরত্ব মেইনটেইন করুন। কোভিড চলছে, ঠিক নিজেদের ঠিক। সুরক্ষার দায়িত্ব নিন। সেটা তোমার আমার মতো যারা শিক্ষিত মানুষজন, যারা
একটা কর্পোরেট দুনিয়া অভ্যস্ত বা যাদের কাছে এক্সপোজারটা অনেক বেশি, তাদের তুলনা ওইসব মানুষগুলো যারা হাটে মাঠে বসে কাজ করছে, তাদের মনে যে প্রভাবটা ফেলে সেইটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। আজকে আমি প্রত্যেক আহ, মানে মানে আমার যত পরিচিত বৃত্তে যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমি তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, এই মমতা ব্যানার্জি যে আমাদের মুখ্যমন্ত্রী, উনি যে পরিশ্রমটা করেন এই বয়সে এসে, উনি যেভাবে ক্রমাগত মানে নিজের দলের জন্য হোক বা রাজনৈতিক কাজে হোক যে পরিশ্রমটা করেন, যে যে মানে কি বলবো, কন্টিনিউ যেভাবে কাজ করে চলেছেন, সেই আহ, কাজ করার জন্য না একটা ভীষণভাবে ডেডিকেশন দরকার হয়, ঠিক বা ভীষণভাবে কি বলবো একটা প্যাশনের দরকার হয়। বা যে কাজটা ঠিক ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য যে সময় করতেন, ঠিক তাদের যে মানসিক দৃঢ়তা, আমি বুদ্ধদেব বাবুকে চিনতাম, কারণ আমি যখন গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ি, উনি সে সময় মুখ্যমন্ত্রী, উনি আমাদের কলেজে আসতেন, ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। প্লাস উনি আমার স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন, মানে আমিও শৈলেন্দ্র সরকার থেকে পড়াশোনা করেছি, শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। তো আমি নিজের চোখের সামনে দেখেছি, মানে ওইটা না শুধুমাত্র রাজনীতির গণ্ডিতে ফেলা যায় না, মানুষ হিসেবেও তাদেরকে চিনতে হবে যে তারা কতটা ডেডিকেটেড বা কতটা প্যাশনেট তাদের কাজের প্রতি। এগুলো তো অস্বীকার করা, তাদের এবার দেখো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমি কোনো বক্তব্যই রাখছি না, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত যা খুশি হতে পারে, তারা একরকম ভাবতে পারে, আমি একরকম ভাবতে পারি, কিন্তু তারা এমন কিছু কাজ করেছেন যেটাকে কুর্নিশ জানানো দরকার, আমি জানাবো। যদি নরেন্দ্র মোদী ঠিক এমন কোনো কাজ করে থাকেন যেটাকে কুর্নিশ জানানোর কথা, কারণ উনি এন্ড অফ দ্য ডে উনি আমার প্রধানমন্ত্রী, আমার উচিত আমার প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানানো, যদি সত্যি দেশের মানুষের জন্য এমন কোনো কাজ করে থাকেন, এবং করছেন তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য কিছু কাজ তো করছেন, না হলে এত মানুষের সাপোর্টটা আসছে কোত্থেকে? নিশ্চয়ই কিছু করেছে। এরকম যদি কিছু দেখতে পাই আমি চোখের সামনে, আমি কেন কেন কুর্নিশ জানাবো না? সমস্যাটা কোথায়? লোকে ভাবে যখন আমি কারোর ভালো কথা বলছি তার মানে আমি তার কাছ থেকে কিছু পাচ্ছি, বা আমি যদি ঠিক সিপিএম এর সম্বন্ধে কোনো ভালো কথা বলছি, আমি সিপিএম এর কাছ থেকে কিছু পাচ্ছি, বা আমি যদি বিজেপির সম্বন্ধে কিছু ভালো কথা বলছি তার মানে বিজেপির কাছ থেকে কিছু পাচ্ছি। যাকে ইচ্ছে জিজ্ঞাসা করে নাও, যে কেউ একটা বলে দিক যে আমি কারোর কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা নিয়েছি। কোট কোট আনকোট করছি। গত বছর বোধহয় কেউ একজন বলেছিলেন, উৎসবে ফিরুন, হাত পেতে দুমোটে বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকুন। এটা শুনতে আমি পাইনি। মানে উনি কিন্তু সরাসরি সেই আঙুলটাও তুলে দিয়েছিলেন। তো এই জন্যই অনিকেত একটু আলাদা। কি অনিকেত, আমি ঠিক বললাম কি? আমি আমি যাই না, আমি দেখো আমি গত বছর যখন দুর্গাপুজোর সময় আমি কলকাতা গেছিলাম না, অনেকেই জানে না, কারণ এগুলোতে আমি সবকিছুই যে ফেসবুকে পোস্ট করি বা সোশ্যাল মিডিয়া পোস্ট করি তা নয়। আমি সেটাই কিন্তু সেটাই অনেকটা সময় কাটিয়েছিলাম কিন্তু ওই ডাক্তারদের মঞ্চে, আচ্ছা, শুধু আমি ছবি তুলে পোস্ট করিনি, কারণ আমার প্রয়োজন বোধ করি না। আজকে কথা প্রসঙ্গে উঠলো কারণ এই মঞ্চটা এখন আর নেই, কিন্তু ঠিক ওই সময় আমি দাঁড়িয়ে দেখেছিলাম, মানে তিলোত্তমার মা বাবাকে ভীষণ কাছ থেকে। ওই সময় আমি দাঁড়িয়ে দেখেছিলাম ওই ডাক্তারদের আহ, মানে ওই কিভাবে তারা ঝড় জলের মধ্যে, ধর্মতলার মোড়ে অন্ধকারের মধ্যে বসে আছে, জল নেই, বৃষ্টি পড়ছে, অসুস্থ, এগুলো আমি দেখেছিলাম। ওই একটা ঘটনা না, মানে আমার মনে প্রচন্ড ভাবে একটা আঘাত সৃষ্টি করেছিল, কারণ আমি নিজেও একটা মেয়ের বাবা। ফলে মানে আমি কি বলবো, মানে আমি এখন বলতে গিয়ে ভাবি, খালি একটা কথা ভেবে দেখো তো, তোমার আর আমার জীবনে কিন্তু কিচ্ছু পাল্টায়নি, আমরা কিন্তু সুন্দর এই এখন আমাদের এই ইন্টারভিউটা হয়ে যাবে, তুমি তোমার কাজে ফিরে যাবে, আমি আমার কাজে ফিরে যাব, আমাদের জীবন চলবে, শনিবারের প্ল্যান করব, রবিবারের প্ল্যান করব। এই মেয়েটার বাবা মার অবস্থাটা ভাবো, একদমই বা তাই। ওর মতো আরো যারা বাবা মারা বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে তাদের অবস্থাটা ভাবো। এইটা তো সাধারণ মানুষের একটা মানে কর্তব্য, এই 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 বিষয়গুলোয় কথা বলা, বলে না, কারণ ওই ভয়, কে কি বলবে, কে কি করবে। আমরা ইন্টারভিউ শেষের দিকে কয়েকটা আর ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। প্রথম রয়েছে,
সেটা হচ্ছে তুমি একটা ছবি এঁকেছিলে অনেক দিন আগে, হয়তো অনেকেই জানে না এটা তোমার ছবি। আহ, চৈতন্যের অন্তর্ধান, যেটা আমি নিজেও হুম দেখেছি আর অবাক হয়ে দেখেছি। হুম হুম অ্যাকচুয়ালি যখন একজন আর্টিস্ট আঁকে, তোমার মতন একজন আর্টিস্ট, যার যার সারা ভারতবর্ষ জুড়ে তার ফ্যান ফলোয়ার্স রয়েছে, মানুষ দেখছে, তখন যখন একটা কোনো কিছু আঁকে তার তো একটা দায়িত্ব, দায়ভারও তো থাকে। হুম তো চৈতন্যের অন্তর্ধান, হুম। প্রথম কথা আমি কি এই ছবিটা আমাদের স্ক্রিনে দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এঁকেছি যখন তো বাইরে তাহলে আছে যখন। এইটা একদম, এইটা তো এমনিতে নেটে রয়েছে, হুম আমাদের দর্শকদের জন্য চট করে আমাদের দেখাবার জন্য। হুম। তো এইটা তোমার কেন মনে হলো যে এটা এটাই হচ্ছে ফাইনাল ছিল? মানে তুমি তো ডাইরেক্ট না বলে না, দিচ্ছ না। আমি কিছুই বলিনি। মানে আমি ওখানে বিভিন্ন উপন্যাস পড়েছিলাম, বিভিন্ন ওনাকে নিয়ে লেখালেখি পড়েছিলাম, এবং তারপর আমার নিজের মনের দৃশ্যপটে একটা ছবি ভেসে ওঠে। সত্যি কথা বলতে কি, মানে আমি যখনই কোনো বিষয় নিয়ে কাজ করি, আমি তার না দুপক্ষর বক্তব্যটা আগে বোঝার চেষ্টা করি যে দুপক্ষই কি বলছে। এবং তুমি যদি দেখো ওইখানে ওই ছবিটার মধ্যে আহ, কোথাও কিন্তু এইরকম কিছু নেই যে বা, মানে আমি কোনো বক্তব্যকে আলাদা করে ওখানে বোঝানোর চেষ্টা করছি না। আমার কোথাও এটা মানতে অসুবিধা হতো যে ওই যে মানে কথাবার্তা বলে না যে চৈতন্য মহাপ্রভু সমুদ্রে বিলীন হয়ে গেলেন, আমার মনে হচ্ছিল এটা হতে পারে না। এবং বহু বছর পর নাকি একটা থিওরি আছে যে বহু বছর পর সে মন্দিরের মধ্যে আহ, প্রায় একজন দীর্ঘাঙ্গ একজন পুরুষের কঙ্কাল আবিষ্কার হয়েছিল, সেটাও একটা থিওরি আছে। এবং এই দেখো এইগুলো তো মানে বহু মানে যুগ আগের কথা। আমি আমার কল্পনায় একটা দৃশ্য ভাবনা চিন্তা করার চেষ্টা করেছি এবং সেটাকে ফুটিয়ে তুলেছি। যেমন আহ, কাদম্বরীর যে মৃত্যু দৃশ্য, যেটা বিভিন্ন উপন্যাসে তুমি পাবে, বিভিন্ন জায়গায় অনেকবার উঠে এসছে যে কাদম্বরী যখন মারা যাচ্ছেন, আহ, কেউ বলে ধোপার দেওয়া তুতে যে বিষ হয় সেটা উনি খেয়েছিলেন। কিন্তু আমরা তো আসল ঘটনাটা তো সত্যি কেউ জানি না। এগুলো তো সব ঠিক। অ্যাজাম্পশনের ওপর। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাই বলো বা তোমার পরবর্তীকালের অন্যান্য লেখকদের লেখাই বলো, এগুলো সবকিছুই অ্যাজাম্পশনের ওপর। কারণ শোনা যায় ওই সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা ঠাকুরবাড়ির অন্দরেই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া হয়েছিল বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে, হোয়াট এভার। এক্স্যাক্টলি সেই রুমটার মধ্যে কি ঘটেছে বা এই ঘরটার মধ্যে ওই সময় ওই মানুষটার মানসিক পরিস্থিতি কি ছিল কেউ জানে না। আমি যদি আজ ওইটা নিয়ে একটা ছবি আঁকতে যাই, তো আমার মানে কল্পনায় সেই মানুষটার সম্বন্ধে পড়া লেখাগুলোই ফুটে উঠবে। কারণ আমিও তো জানি না ওই সময় কি ঘটনাটা ঘটেছিল। আমি তো শুধু যা পড়ছি বা যা কন্টেন্ট পাচ্ছি সেখান থেকে আমি একটা কল্পনার জন্ম দিচ্ছি। তো সেই কারণেই ওই রকমই ব্যাপার। দুর্গাপুজো কি দেখা হয়? হ্যাঁ, দুর্গাপূজা আমি কলকাতা আসি। দুর্গাপুজো কলকাতা আসো? একদম। দুর্গাপুজোর তোমার এখনকার যে দুর্গা ঠাকুরের যে তুমি দেখেছো, যেভাবে দেখো দুর্গাপুজোর, এখন কতটা চেঞ্জ তোমার মনে হয় দেখেছে? ঠিকঠাক দেখতে লাগছে বা কোনো চেঞ্জেস এসছে? প্রচন্ড কমার্শিয়াল হয়ে গেছে, কর্পোরেট ঢুকে পড়েছে। এবং আহ, একটা কথা বলবো, কিছু মনে করো না। আমি কিছু মনে করবো না। আমি কলকাতা গেলে কিন্তু এখন আর আমি থিমের কোনো প্যান্ডেল বা থিমের কোনো পুজো দেখতে যাই না। একটু কারেন্টও বলবে, হ্যাঁ, কারণটাও। হ্যাঁ, কারণটা কিছুই না। কারণটা হচ্ছে যারা মানে পুজোগুলো করছেন বা যারা প্যান্ডেলগুলো করছেন, তাদের অধিকাংশই হচ্ছেন আমার সিনিয়র, আমার বন্ধু বান্ধব। কারণ অধিকাংশ আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের, কেউ আছেন ইন্ডিয়ান আর্ট কলেজের। শিল্পের মানে চূড়ান্ত একটা ফর্ম, মানে ওর থেকে ভালো শিল্পর প্রদর্শনী কিছু হতে পারে না। কিন্তু ঠিক। আমার একটা ছোট্ট জায়গা মনে হয়, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে এই এই বছরেরই ঘটনা। আমার ভাইজি, ওর এখন 8 বছর বয়স, ওকে ওর বাবা রোজ ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে, মানে আমার দাদা রোজ ওকে ঠাকুর দেখাতে নিয়ে যেত। এবার আমার যেহেতু বাড়িতে পুজো হয়, দুর্গাপুজো হয়, আমাদের শরিক বাড়ি তো নিচে দুর্গাপূজা, আমার সারাটা দিন ওই পুজোটাতেই কেটে যায়। কারণ একদম বাড়ির পুজো, ঘরোয়া পুজো, ওর মধ্যেই আমার ভালো লাগে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আসে, ওর মধ্যে আমার সময় কাটে। তো ওই আমার ভাইজি যখন ফিরতো, আমি ওকে জিজ্ঞাসা করতাম যে কি ঠাকুর দেখলি। তো কয়েকটা ক্লাবের নাম বলতো যে এই ঠাকুর দেখতে গেলাম। তো তখন আমি জিজ্ঞাসা করতাম যে তুই এই কি 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 বানিয়েছে।
এই পুজো কমিটি কি বানিয়েছে? বলতো কিছুই তো বুঝতে পারলাম না। এবার তুমি ভাবো এই যে থিমের রমরমা, যেখানে গিয়ে একটা ৮ বছরের মেয়ে বুঝতেই পারছে না যে সে ঠাকুরটাকে ওই রূপে কেন দেখছে বা প্যান্ডেলটাকে ওই রূপে কেন দেখছে। কোথাও একটা গিয়ে মনে হয় না যে আমরা এদের শৈশবগুলোকে নষ্ট করে দিচ্ছি? আজকে মানে আমি যখন আমার শৈশবের দিকে ফিরে তাকাই, আমার মনে পড়ে যে মোহাম্মদ আলী পার্কের যে ওই যে দুর্গার যে গ্র্যান্ডার, সেটা আমার সারা জীবন আমার মনের মধ্যে রয়ে যাবে। বা কলেজ স্কোয়ারের ওই যে লাইন দিয়ে আলোর সাজ, তার মধ্যে বিভিন্ন গল্প ফুটে উঠছে, সেটা আমৃত্যু আমার মনে রয়ে যাবে। কিন্তু আজকে যখন এই যে বড় বড় পুজোগুলো, এই যে বড় বড় থিম থিমগুলো আসছে, সেখানে যখন এই বাচ্চাগুলো যাচ্ছে এবং তারা একটা বাচ্চা, সে একটা অন্ধকার প্যান্ডেলের মধ্যে ঢুকছে, যেখানে একটা গুরুগম্ভীর একটা থিম সঙ্গীত বা আবহ তৈরি হয়েছে। অনেকেই আমার কথার হয়তো ভুল মানে বুঝতে পারেন বা আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে আমরা এই বাচ্চাগুলোর কাছ থেকে ওদের শৈশবের সব থেকে রঙিন সময়টাকে কেড়ে নিচ্ছি, আর ওদের বাধ্য করছে একটা কমপ্লিকেটেড জীবনের দিকে চলে যেতে। আগামী জীবনটা তো এমনিই কমপ্লিকেটেড হবে বাবা, ওদের কয়েকদিন পর। কিন্তু ওরা এখন একটা দুর্গা ঠাকুর দেখতে ঢুকছে, দেখছে ধূসর রঙের দুর্গা, তার বিশাল বড় মাথা, সরু একটা শরীর, তার মানে কার্তিক গণেশ ওদেরকে প্রায় দেখাই যায় না, এত ছোট ছোট করে বানানো। অসুর বলতে কিছু নেই, অসুর নাকি মানুষের মানসিক চিন্তা, সেটাকে অসুরের রূপে দেখানো হচ্ছে। আমার কোথাও মনে হয় যে উৎসবের মানেটা কিন্তু বদলে গেছে। ঠিক। যদি প্রদর্শনী বলো তাহলে ঠিক আছে, কিন্তু মানে থিম থিমের সাথে কিন্তু আমি আমার আমার ছোটবেলায় দেখা দুর্গাপুজোটাকে মানে আমি মেলাতে ছোটবেলার পারি না। শৈশবদের জন্য নয় এটা, আমি বাচ্চাদের জন্য। মেলাতে পারি না। একদমই আমি বোধহয় তোমার ঠিক। পডকাস্টেই দেখলাম না কার একজন পডকাস্টে দেখলাম, একজন খুব বিখ্যাত শিল্পী, আহ, হুম হুম। তিনি হঠাৎ করে পডকাস্টে খুব জোরে বললেন, অশিক্ষিতদের আমরা এখানে কাজ করতে দেবো না বা অশিক্ষিতদের আমরা ঢুকতে দেবো না, আমরা দুর্গাপুজোটাকে এমন একটা স্তরে নিয়ে গেছি সেখানে অশিক্ষিত শিল্পীদের আর কোনো জায়গা নেই। ঠিক কুমারটুলিতে ঠিক। যে এত হাজার হাজার শিল্পী কাজ করে যারা মায়ের চৌক আঁকেন, তারা কোনোদিন স্কুলের চৌহদ্দিতে তো পা রাখেননি, তারা কি অশিক্ষিত? সেটাই। আমি জানি না। এবার আমাদের তো বয়স হচ্ছে, আমরা একটু ম্যাচিওরও হচ্ছি। একজন শিল্পীর কাছ থেকে এই প্রশ্নটা আমার মনে হয় যে করা যেতেই পারে। আমি একটা ছবি আমি স্ক্রিনের মধ্যে দিচ্ছি, সেই স্ক্রিনের মধ্যে আপনার ছবিটা দেখুন। আমি অনিকেতকে জিজ্ঞেস করব, কালকে একটা একটা ছবি তুমি এঁকেছিলে, সেই ছবিতে আমি বললাম না তোমার সঙ্গে অনিকেত ইকুয়াল টু নারীর যে মনোভাবনা, যে নারীকে নিয়ে রেসপেক্ট যে কোনো সেক্টরের, ঠিক আছে, সেটা সবসময় ফুটে ওঠে, মা দুর্গাকে নিয়ে হোক, বাচ্চা নিয়ে হোক। এবং একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখুন। সেই ছবির মধ্যে একটা কথায় লেখা রয়েছে যে কাল ভোরে পালাবি আমার সঙ্গে সোনাগাছি ছেড়ে। এটা অনিকেতের মানে ওটা আঁকা রয়েছে। আঁকতে তো পারেই, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু আঁকার মধ্যে তারা যে কমেন্টগুলো দিচ্ছে, আমাদের মতন যে মানুষরা যারা কমেন্ট দেয়, যে মানসিকতায় কমেন্ট দেয়, সেই মানসিকতার একটা কমেন্ট আমি ওকে পড়ে শোনাচ্ছি। আর আমি আজকে তার অ্যান্সারটা নেবো সরাসরি সেই আর্টিস্টের কাছ থেকে, যে তার এক্সপিরিয়েন্সটা সত্যিই কি। তার তার কমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে, সোনাগাছির কোনায় কোনায় কি আছে, ভালো অভিজ্ঞতা আছে দেখছি আপনার। আজকে আপনারা শুনুন তার কি মানসিকতা, তার কি অভিজ্ঞতা ছিল। আহ, সোনাগাছির এই যে অঞ্চলটার নাম শুনলেই লোকের চোখ মুখ একটু অন্যরকম হয়ে যায়। যেমন এখন আমি একটা দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, কেউ যেই বলে না আরে আমার বাড়ি তো শোভা বাজার, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে প্রচন্ড হাসি মশকরা লোকে শুরু করে দিল। আমার বক্তব্য হচ্ছে, সোনাগাছিতে যে মানুষগুলো থাকেন, তারা যেভাবে বেঁচে আছেন বা তারা যেভাবে তাদের সন্তানদের প্রতিপালন করছেন বা যেভাবে দৈনন্দিন জীবনটাকে তারা মানে কাটিয়ে চলেছেন, সেই সম্বন্ধে যাদের সম্যক ধারণা নেই, যারা সেই জিনিসগুলোকে চোখের সামনে দেখেনি, তারা এই ধরনের মন্তব্য করেই। এবং কারণ কি হয়, মানে
আমরা সবসময় বলি না সমাজের নিচু স্তরের মানুষ, নিচু স্তরের মানুষ। এইটা না মানে বলতে এখন একটা মানুষের একটা মনের মধ্যে না একটা অদ্ভুত আ একটা 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 বাবল তৈরি হয়েছে। যে না আমি তো ভাই এদের থেকে একটা অন্যরকম জীবনে আছি। কিন্তু যদি একটু ভালো করে ভাবা যায়, এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজের যে ভারসাম্য, সেটাকে কিন্তু এরা ব্যালেন্স করে চলেছে। অনিকেতের একটা ছবি এঁকেছিল, অনেক নিজের মনের থেকে এঁকেছিল হুমায়ুন আহমেদের। মানে একটা আর্ট কিভাবে কানেক্ট করিয়ে দেয় দুটো দেশ বা দুটো মানুষকে, আমি তার গল্পটা শুনে আজকের এই এপিসোড শেষ করব। তো যে ব্যাপারটা হয়েছিল, আ আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছিলেন। তিনি বহু বছর ধরেই আমার কাজকর্ম দেখছেন এবং আমি একটা জিনিস মানুষকে বলতে চাই। আ সোশ্যাল মিডিয়ায় এমন বহু মানুষকে আপনারা দেখে থাকবেন যাদের সাথে আমি হয়তো রেগুলার কমেন্টে কথা বলছি বা সে হয়তো আমার কোনো একটা কাজ শেয়ার করেছে বা আমার সম্বন্ধে কোনো কথা বলছে। তার মানে যে সেই মানুষটার সাথে আমার দেখা হয়েছে বা আলাপ হয়েছে তা নয় কিন্তু, একেবারেই নয়। কিন্তু মানে ভার্চুয়াল থেকেও সেই সম্পর্কটা মানে অসম্ভব আন্তরিক, অসম্ভব নিবিড় আ তৈরি হয়েছে। সেইরকমই অ একজন মানুষ দিল্লিতে থাকেন, অভিজিৎ দা। আ তিনি আমার আরেক বন্ধুর থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করলেন এবং তারপর আমি জানতে পারলাম যে হুমায়ূন আহমেদের যিনি স্ত্রী সায়নদী, উনি আমার সাথে আ কথা বলতে চান। তো ১ম এ তো আমি একটুখানি মানে ঘাবড়ে গেছিলাম যে নিশ্চয়ই আমি তাকে হয়তো এমন কিছু আ ভুলভাল কিছু একটা হয়তো এঁকে ফেলেছি, যেটার কারণে উনি বিরক্ত বা কিছু। কিন্তু দেখলাম না উনি অসম্ভব আপ্লুত এবং মানে আমাদের অনেকক্ষণ কথা হলো এবং কথার প্রসঙ্গে উনি বললেন যে উনি এই ছবিটা উনার ঘরে রাখতে চান। তো কিভাবে উনি কিনবেন? আমি বললাম, "কেনার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি এক্ষুনি আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি। আমার সম্ভব হলে আমি প্রিন্ট করেই পাঠাতাম। কিন্তু যেহেতু সেটা সম্ভব নয়, আমি খুব হাই রেজোলিউশন আ ডিজিটাল ফাইল ওনাকে পাঠিয়ে দিই।" এই গত বছরই বইমেলায় হঠাৎ করে ওনার সাথে দেখা এবং সেই একই রকম মানে আ আনন্দের সঙ্গে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলি এবং ওই ছবিটাই হুমায়ূন আহমেদের বাড়িতে দেখেছিলেন চঞ্চলদা। তারপর রাত্রি ৩:৩০ না ৪:৩০ বাজে চঞ্চলদা আমাকে মেসেঞ্জারে ফোন করেন ফেসবুকে। চঞ্চলদার সাথে আলাপ হয়। আমি অসম্ভব ভালোবাসি মানুষটাকে, অসম্ভব শ্রদ্ধা করি মানুষটাকে। তারপর উনি যখন এখানে শ্যাম বেনেগালের আ একটি ছবির বঙ্গবন্ধু বলে একটি ছবির শুটিং এ এসছিলেন বোম্বেতে, চঞ্চলদা নিজেই আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার প্রিয়ামের সঙ্গে দেখা হয়। আমরা অনেকক্ষণ গল্পগুজব করি এবং আজও চঞ্চলদার সাথে আমার মাঝে, মাঝেই কথা হয়। আ মানে এগুলো আমার মানে পাওয়া জানো তো? মানে এইগুলোর মানে আমি কোনোদিন এসব কল্পনাই করিনি। আসলে কি হয়, এই মানুষগুলো না মানে আমার কাছে মানে রক্ত মাংসের চরিত্র না। এই মানুষগুলো যেন আমার কাছে উপন্যাসের পাতা থেকে উঠে আসা একেকটা চরিত্র এবং তারা এসে একে একে আমার জীবনে আ যুক্ত হয়ে গেছেন। যেমন আমাদের বাংলা ছবির মানে বাংলা ছবি কেন বলবো? মানে আমাদের ভারতীয় সিনেমার অন্যতম নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে হ্যাঁ, অসম্ভব হ্যাঁ, স্নেহ হ্যাঁ, করেন, অসম্ভব স্নেহ ঠিক করেন। ঠিক। মানে আ জানি না কেন উনি আমাকে এত ভালোবাসেন বা কেন আমার প্রতি উনার এত শ্রদ্ধা। আ যে আমি যে ঘন ঘন উনার সাথে কাজ করি তাও নয়, যে ঘন ঘন উনার সাথে আমার দেখা হয় তাও নয়। কিন্তু যখনই দেখা হয় বা যখনই কথা হয় মানে একজন দাদার মতো মানে আমাকে প্রচন্ড স্নেহ করেন। একজন মানুষের কথা বলতেই হয় যে মানুষটা এখন পৃথিবীতে নেই। কিন্তু উনার কাছ থেকে আমি অসম্ভব রকমের আ গাইডেন্স পেয়েছিলাম। আমার একদম শুরুর দিককার বম্বেতে। তিনি ছিলেন প্রদীপ সরকার। আচ্ছা। প্রদীপ সরকার মানে হচ্ছে বিখ্যাত পরিচালক যিনি 'পরিণীতা', 'লাগা চুনরি মে দাগ' ইত্যাদি এবং তারপর বিজ্ঞাপনে তো উনি মানে একটা আলাদাই মানে কিংবদন্তি চরিত্র ছিলেন। প্রদীপ দার সাথে আমার শেষ কয়েক বছরের সম্পর্ক এত ভালো ছিল এবং প্রদীপ দা একটি ছবি করছিল হিন্দিতে। ছবিটার নাম ছিল 'নটি বিনোদিনী' এবং ছবিটার যেদিনকে আ মানে সবকিছু ফাইনালাইজড হয়ে যায়, প্রদীপ দা নিজে আমাকে ফোন করেছিলেন। আমার কাছে এখনো সেই WhatsApp টা রয়েছে। তারপর উনি ফোন করলেন যে, "একটু এসে দেখা কর।"
গেলাম, গিয়ে দেখলাম প্রদীপ দার তখন মুখে অক্সিজেন মাস্ক লাগানো, খুব অসুস্থ ওনার বাড়িতে। এবার উনি নিজে ন্যারেট করতে পারছেন না স্টোরিটা, তো উনি কি করেছিলেন, রেকর্ড করে রেখেছিলেন। ওই 4 ঘন্টার একটা ন্যারেশন ছিল, সেটা ওনার বাড়িতে বসে আহ, খেতে খেতে মানে খাবার দাবার চলছে, তার সঙ্গে ন্যারেশনটা চলছে। ওই দুপুরটা না, মানে আমি কল্পনা করি যখন মাঝে মাঝে যে আহ, এইগুলো না হয়তো আমার মানে পূর্বজন্মের কোনো কর্মফল, যেগুলো আমি এখন হয়তো পাচ্ছি। এইভাবেই সুদীপ চ্যাটার্জি আমার জীবনে এসেছেন। সুদীপ দা মানে তার দৃশ্যকল্প, তার মানে ওনার সাথে আমি এখন সাউথের একটা খুব বড় ছবিতে কাজ করছি। কি বলতো, মানে এই ব্যাপারগুলো না আর কাজের গণ্ডির মধ্যে আটকে নেই, কাজের গণ্ডির বাইরে গিয়েও যে একটা সম্পর্ক সম্ভব হয়, সেইটা আমার জীবনে ঘটেছে। এবং আমি ওই জন্য তোমায় প্রথমেই বললাম না, আমি কোনোদিন কারো কাছে কাজ চাইতে যাইনি বা কাজ বলিনি যে আমাকে কাজ দাও। আমি শুধু মানুষের কাছে একটু মানে একজন শিল্পী হিসেবে যে সম্মানটা আমি আমার প্রাপ্য, আমাকে ওইটুকুনি দিলেই হবে। তার বেশি আমার খুব বেশি দাবি দেওয়া নেই। তো সেই সম্মানের সাথে সাথে বহু মানুষের কাছ থেকে ভালোবাসাও আসে। তো আমি মানে আমি প্রচন্ড ভালো আছি, এইটুকু নিয়েই। এই আমার পৃথিবী। হুম। অসংখ্য ধন্যবাদ অনিকেত। আমি খুব কম সময় চেয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ টাইম আমি নিয়ে ফেলেছি। ধন্যবাদ তোমাকেও এবং তোমার সম্পূর্ণ টিমকে, যে এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করার জন্য এবং আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য। আমি হয়তো আমি হয়তো ঠিক অনেকটা বোর করলাম তোমাদের, কিন্তু যাই হোক, খুব ভালো থেকো, আরো ভালো ভালো কাজ করো, খুব তাড়াতাড়ি দেখা হবে। আরো ভালো থেকো। ঠিক ঠিক আছে? ঠিক আছে।